সেই পত্র যখন আমার নন্দারায় যশোমতী কাছে চলে গেল, আজ পত্র পেয়ে নন্দরানী রোহিণীকে বলে, বারে শোনা যাব দিদি কালি সকালে। বলে রোহিণীকে বলে, কালি শোনা যাব আমি কালি সকালে। পত্র পেয়ে নন্দরানী রোহিণীকে বলে, বারে শোনা যাব দিদি কালি সকালে। পত্র পেয়ে নন্দরানী রোহিণীকে বলে, পারে শোনা যাব আমি কালে সকালে। তোরা সবাই যাবি গো বারে শোনাতে, ও দিদি সবাই যাবি গো ওই না বারে শোনাতে। আমরা সবাই যাব ওই বারে শোনাতে। আমি না সবাই যাব গো ওই না বারে শোনাতে। আর পত্র পেয়ে নন্দরানী রোহিণীকে বলে, বারে শোনা যাব দিদি কালি সকালে। রানী রোহিণীকে বলে, কালে শোনা যাব আমি কালে সকালে। একবারে পত্র পেয়ে নন্দরানী রোহিণীকে বলে, বার শোনা যাব দিদি কালে সকালে। ওদি বলে কি রে? বলে আমার সই কীর্তিদা আমাকে পত্র লিখেছে, আমাকে আর তোকে যাওয়ার জন্য লিখেছে। তাই পরের দিন সকালবেলায় ঘোড়ার বৃষ্টি আহরণ করে মা যশোমতী কৃষ্ণকে ধরেছে। আর মা রোহিণী আমার কি করলো গো, বলটা আমাকে হাতে হাত ধরে একবারে ঘোড়ার বৃষ্টি আহরণ করে একবারে কোথায় চলে গেল না বারসোনা গ্রামে, যেখানে রাধারানীর বাড়ি। সেই বারসোনা গ্রামে যখন গিয়ে পৌঁছে গেল, আহা দরজায় টোকা মারছে, কীর্তিদা এই কীর্তিদা, আমার শরীর গেল না, আয় আয় অনেকদিন পর দেখা, বল বল কেমন সই, বল কেমন আছিস? এরা তো ছেলে, তোর কোলে ওটা ছেলে? বলে হ্যাঁ ওটা আমার ছেলে। বলে দেখে তো মনে হয় না তোর গর্বের ছেলে। আমার মনে হয় তোর গর্বের ছেলে নয়, এটা আমার কাপড় কথা। বলে আমার গর্বের ছেলে না? বলে না। বলে কি রে বুঝলি? বলে গায়ের রং দেখে। কীর্তিদা বলতে যশোমতীকে এটা তোর গর্বের ছেলে নয়। যশোমতী বলছে কি করে বুঝলি? বলে এর গায়ের রং দেখে। বলে কেন? বলে এর গায়ের রং যা কালো, এর গায়ের রং যা কালো, আমার মনে হয় এ তোর গর্বের ছেলে নয়। এ তো যদি গর্বের ছেলে হতো তাহলে এত কালো হতো। বলে এত কালো হতো না। কৃষ্ণ আমার মুচকি মুচকি খুব হাসে, জানো, খুব হাসে। আর এদিকে আমার শ্রীমতী রাধারানী মানে আজকের নায়িকা ওই দোলার মধ্যে শুয়ে আছে গো মা। রাধারানী খুব মুচকি মুচকি হাসছে, নয়ন মুচকিত করেছে, মুচকি মুচকি হচ্ছে হাসছে। আর কৃষ্ণ আমার বারবার ধরে ওই মায়ের কোলে উঠে আছে, ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আর যত ভারাক্রান্ত হয়ে যাচ্ছে কৃষ্ণ কোল থেকে পড়ে যাচ্ছে। মা যশোমতী তো দুটো ছেলে যা, কোল থেকে নামিয়ে দিয়ে দুটো ছেলে কথা যা কথা যা। তখন কীর্তিদা বলছে যশোদা তোর ছেলেটা কিন্তু খুব দুষ্টু হয়েছে। আর দেখ কৃষ্ণ আমার কি করলো, মা হামাগুড়ি দিতে 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 একবারে পৌঁছে গেল কোথায়? যেখানে নায়িকা, যেখানে নায়িকার শুয়ে আছে দোলায়, একবারে দিতে দিতে একেবারে দোলা ধরে দাঁড়িয়ে পড়েছে। এইদিকে রাধারানী আমার খুব আসছে, রাধারানী হাসছে গো। আর এদিকে কৃষ্ণ কি বলেছে, আজকে শ্রীমতী রাধারানী দুটি পা ধরেছে। আজ দুই কর জুড়ি দুই পদ ধরি দাঁড়াইছি হরি। দুই কর যদি, দুই কর যদি
দাদায় আমার শিহরি আজ তুই পদ ধরি দাদাই শিহরি দুই পদ যদি দাদায় শিহরি আজ দেখো প্রিয় দেখো যে একবার দেখো দেখো প্রিয় দেখো চেয়ে একেবারে দেখো দেখো প্রিয় দেখো যে একবারে দেখো দেখো প্রিয় দেখো চেয়ে একেবারে দেখো ওই না তোমার কারণে এই শূন্য বৃন্দাবনে কোনানো সাধনে এই বৃন্দাবনে ওই না তোমার কারণে এই শূন্য বৃন্দাবনে ওই না তো নানো কাননে এই শূন্য বৃন্দাবনে আসিয়াছি আমি ধুয়ে একবারে দেখো হাসি যাচ্ছি আনন্দে একবারে দেখো আসিয়াছি আমি ধুয়ে একবারে দেখো হাসি যাচ্ছি কান খেয়ে একেবারে দেখো একবার যুগল মিলে দেখো না যুগল মিলে ওরা দেখো না একবার যুগল মিলে দেখো না একেবারে যুগল মিলে দেখো না ওই না বৃন্দাবনের প্রথম মিলন যুগল মিলে দেখো না বৃন্দাবনে প্রথম মিলন যুগল মিলয় দেখো না একেবারে ওরাই অনেকে ওই জন্য বলে গো যে কৃষ্ণ নাকি রাধারানীর পায়ে ধরেছিল এই জায়গায় মা পা ধরেছে গো ভগবান ভক্তের পা ধরে গো রাধারানীর মতো বড় ভক্ত তার কেউ ছিল না শুধু আমার চোখের জলে পা ধুইয়ে দিয়েছিল আমার কৃষ্ণ ভগবানকে বলেছে আমার হতে আমার ভক্ত বড় আহা তাই রাধারানী তো ভক্ত গো তাই ভক্তের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে আর শ্রীমতী রাধারানী আমার সেই অন্ধ আর অন্ধ নেই যখন ওই নয়নে মিলে তাকিয়েছে বৃন্দাবনের যুগলে মিলন মায়েরা উলুধ্বনি শঙ্করধ্বনি জয় গৌর হরি বল। হরি বল। বৃন্দাবনের একবারে প্রথম মিলন হলো কৃষ্ণ সঙ্গে রাধারানী হঠাৎ ওই যশোমতী আর কীর্তিদা দুজনে গল্প করছিল হঠাৎ দেখতে পেলো কৃষ্ণ দেয়ঙ্ক দাঁড়িয়েছে হঠাৎ কীর্তিদা বলছে এই যশোদা দেখতে আমার অন্য মেয়েটাকে মেরে ফেলো। আমার অন্য মেয়েটাকে বোধহয় মেরে ফেললো তো ছেলেটা বোধহয় ও মা দুইজনে ছুটে গিয়ে দেখতে কৃষ্ণ কু আসছে আর রাধারানী কু হাসছে গো রাধারানী আর চোখ মিলে নেই মানে চোখ বুঝি আর নেই গো মা চোখ মিলিয়ে খুব হাসছে দুজনে খুব হাসছে কৃষ্ণ হাসছে আর রাধারানী হাসছে কীর্তিটা তো একবার দেখে বাবা এ কেমন করে হলো আমার মেয়ে তো অন্ধ ছিল তাহলে কি এর পরশে আমার মেয়ে কেন হবে না গো মা পরশমণির পরশমিনী যেমন কাঁচ কাঞ্চন হয়ে যায় বাবা শত শত পরশমণিকে যিনি সৃষ্টি করতে পারে সেই অনাদিরাদি গোবিন্দ আহা সে কোনদিন কি আর অন্ধ থাকতে পারে গো মা সে তো নয়নে মিলে তাকিয়েছে কীর্তিটা যশোমতীর হাত ধরেছে সই বলে কি বলে আজকে তোকে একটা আমাকে কথা দিতে হবে আজকে তোকে আমাকে একটা কথা দিতে হবে বলে কি কথা আমার মেয়ে যখন বিয়ে বড় হবে তোর এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিবি কথা দে এরম তো হয় নাকি কুমা ছোটবেলার বান্ধবীর সঙ্গে কারো বন্ধু থাকলে ওরকম বান্ধবীরা বলা খাওয়া করে ওরকম কথাবার্তা ওরকম কথাবার্তা বলা খাওয়া করে থাকে তাই যে কীর্তিদা যশোমতীকে বলছে তোর ছেলে বড় হলে আমার মেয়ে বড় হলে এদের দুজনে বিয়ে দিই বল বলে তাই হবে বলে তখন যশোমতী বলছে এক কাজ করি কীর্তিদা বলে কি বলে এখন তাহলে যাই বলে এই এলেই চলে যাবি বলে হ্যাঁ বাড়িতে তো অনেক কাজ কামা পড়ে আছে চলে যেতে তো হয় বল তাই রোহিণী আমার বলরামকে নিয়ে
আর যশোদা কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে ছিলেন। এই করে কিছুদিন অতিবাহিত হয়ে গেল বাবা, মানে কি 2 দিন চলে গেল। শ্রীমতী রাধারানী আস্তে আস্তে সতীকলার ন্যায় দিকে দিকে বড় হচ্ছে। একদিন শ্রীমতী রাধারানী সখীগণে পরিবেশিত হয়ে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, ইন্দ্ররেখা আর সতীবিকা, এই 8 জন সখী পরিবেশিত হয়ে তিনি ধুলি খেলা খেলছে। মা ধুলি খেলা খেলছে গো মা। আজ সখী গণ মাঝে বসে ধুলি খেলা খেলে, ধুলি খেলা খেলে, সখী গণ মাঝে বসে হোলি খেলা খেলে, হোলি খেলা খেলে। আজ সখী গণ মাঝে বসে ধুলি খেলা খেলে, ধুলি খেলা খেলে। আজ সখী গণ মাঝে বসে ও তোরা দেখে যা হরি 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 ও তোরা দেখে দেখে যা আয় আয় তোরা দেখে যা। আজ রাধা রানী আমার বাহ সখী কোন সাথে আজ ধুলি খেলা খেলা ধুলি খেলা 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 খেলেছে। আজ সখী গণ মাঝে বসে ধুলি খেলা খেলে, ধুলি খেলা খেলে। সখী গণ মাঝে ধুলি খেলা খেলে, ধুলি খেলা খেলে। দূরে হতে ভানু রাজা দেখে হেন কালে, দেখে হেন কালে। দূরে হতে ভালো রাজা দেখে ঘেন কালে, দেখে ঘেন কালে। দূরে হতে ভানু রাজা দেখে হেন কালে, দেখে হেন কালে। দূরে হতে ভালো রাজা দেখে ঘেন কালে, দেখে ঘেন কালে। দেখিতে পেয়েছে, দেখিতে পেয়েছে, আজ দেখিতে পেয়েছে, আজ দেখিতে পেয়েছে। ওই না দূরে হতে ভানু রাজা দেখিতে পেয়েছে, দূরে হতে ভালো ওই না রাজা, দূরে হতে ভানু রাজা দূরে হতে ভালো রাজা দেখিতে পেয়েছে, দেখিতে পেয়েছে। ভক্তমন্ডলী, রাধারানী যখন ধুলি খেলা খেলছে সখীদেরকে নিয়ে, দূর হতে ভানু রাজা দেখা হেন কালে। ভানু রাজা মানে রাধারানীর বাবা দেখতে পেয়েছে যে তার কন্যা শ্রীমতী রাধারানী সখীগণ পরিবেশিত হয়ে ধুলি খেলা খেলছে। মন্ত্রী মন্ত্রী আগে মহারাজ একবার দেখুন আমার কন্যা রাধারানী কেমন সখীগণ পরিবেশিত হয়ে ধুলি খেলা খেলছি। ঠিক যেমন আকাশে অসংখ্য তারকামণ্ডলী চাঁদকে ঘিরে যেমন শোভাবর্ধন করে, তদ্রূপ আমার কন্যা ওই সখীগণ পরিবেশিত হয়ে শোভাবর্ধন করছে। খুব ভালো লাগছে না? বলে হ্যাঁ। মন্ত্রী বলল মহারাজ আমাদের কন্যা রাধারানীর বয়স কত হলো?
তখন মহারাজ বললো আমি তো ঠিক বলতে পারবো না মন্ত্রী, তবে একটু দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি বলে দিতে পারি। এই বলে জানো মা, ওই রাজা কি করলো, বাড়িতে এসে অন্তপুরে এসে, রানী রানী, আগে মহারাজ আমাদের কন্যা রাধারানীর বয়স কত হলো? তখন কীর্তিতে হাতের গাঁট গুনে বলছে 1 2, বলে ই হচ্ছে 9 কোটা, মানে আমার কন্যা এই 9 পা দিল, মানে 9 পা দিল। বলে এই কথা শুনে মন্ত্রীকে বলছে, মন্ত্রী আমার কন্যার বয়স হলো এই 9 বৎসর। মন্ত্রী বলে মহারাজ, বলে কি? বলে আর কাল বিলম্ব করবেন না, আর কাল বিলম্ব করবেন না। এই 9 ভেতরে মেয়ের বয়স মানে নবদা ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্ষ আর আত্মনিবেদনম। এটা হচ্ছে আমাদের 9টা ভক্তি, নবদা ভক্তি। 9টা ভক্তির দ্বারায় ভগবানকে পাওয়া যায়। প্রথম ভক্তি কি? ওমা শ্রবণং। এই যে এখানে যে কীর্তন হচ্ছে, আমি কীর্তন গাইছি, এই কীর্তনটা ভালো করে শুনতে হবে, কানটাকে শোনা কান করতে হবে। মানে বাহ্যিক জগতে যে শোনা আপনারা পড়ে থাকেন 22 ক্যারেট সোনা, সেই সোনা নয়, ওটা তো বাহ্যিক জগতে শোনা। আসল সোনা কান করতে হবে, মানে ওই কালো সোনার নাম আপনাদের ভালো করে এই কর্ণে শুনতে হবে। আগে হরিনাম করার থেকে আগে শোনো, আগে শ্রবণাম পরে কীর্তনম, পরে কীর্তন করো। আর কাল বিলম্ব করবেন না মহারাজ। এবার আমাদের রাধারানীর বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা বলবেন যে বিমলা বাবু, এখনকার যুগে আইন আছে, কোন মেয়ে যদি 18 বছরে নিয়ে বিবাহ দেয়, স্থানীয় প্রশাসন যদি জানতে পারে তার জেল হয়ে যাবে, মেয়েকে হোমে রেখে আসবে, বাড়ির লোকের জরিমানা হবে। ওমাইরা এখন এই সিস্টেমটা, নিয়মটা, আইনটা চালু হয়েছে। আজ থেকে অন্তত 50 বা 100 বছর আগে নিয়ম ছিল না। বাল্য বিবাহ বলে একটা বিবাহ ছিল, সেই বাল্য বিবাহ প্রথা আমার তুলেছেন বিদ্যাসাগর, আমার রাজা রামমোহন আন্দোলন করে তারা এই প্রথা তুলেছিলেন যে এত অল্প বয়সের মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। তারা সংসার সম্বন্ধে কি জানে, কি বোঝে, এই আইন চলবে না। এমনকি বিবাহের পর যদি তার কোনো মেয়ে স্বামী মারা যায়, সেই স্বামীকে জ্বলন্ত চিতাতে উঠিয়ে তার দেহটা পুড়ে ছাই করে দিত, তো তার সঙ্গে সঙ্গে ওই তার স্ত্রীকেও টানতে টানতে জ্বলন্ত চিতার মধ্যে তুলে দিত। তার কান্না চিৎকার চেঁচামেচি পাড়া প্রতিবেশী কেউ না শুনতে পায়, এই জন্য কি করতো জানো মা? ঢাক বাজাতো। আমরা ইতিহাসে পড়েছি গো মা, ঢাক বাজাতো, তার কান্না চিৎকার চেঁচামেচি আওয়াজে কেউ না শুনতে পায়। এই প্রথা আন্দোলন করে তুলেছিল আমার রাজা রামমোহন। সে ভালো করেছিল না খারাপ করেছিল? কি গো মা, ভালো করেছিল। হ্যাঁ, এই দেশের দশের মঙ্গল করতে হবে। সেই রাজা রামমোহন কিন্তু গলায় মালা পরতো না, কোনদিন তিলক সেবা করতো না, একাদশী বার ব্রত করতো না, অথচ দেশের দশের মঙ্গল করতো। সারা পৃথিবীর কথা ভেবেছিল। মালা পরার দরকার নেই, তিলক সেবা করার দরকার নেই, একাদশী ব্রত করার দরকার নেই। আগে মানুষ তৈরি হতে হবে নিজেকে। খাওয়া দাওয়া ত্যাগ করলে বিশাল বড় ভক্ত হয়ে গেলাম না। খাওয়া দাওয়াটা যে ব্যক্তিগত ব্যাপার, খাওয়া দাওয়া ত্যাগ করলে ভগবান খুশি হয় না। কলকাতায় ফুটপাতে অনেক অনাহারে, অনিদ্রায় অনেক ছেলে মেয়ে বাস করে, দুবেলা দুপুর তারা খেতে পায় না, ভালো পোশাক করতে পায় না। তাহলে ভগবানের কি দৃষ্টি তাদের প্রতি যায় না? খাওয়া দাওয়ার জীবনের স্বপ্ন নয়। ভগবানকে ডাকতে থাকুন, ডাকতে 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 এমন একটা দিন আসে দেওয়া, ভগবান যখন হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, ওই খাওয়া দাওয়া গুলো অটোমেটিক আস্তে আস্তে ছেড়ে আমাদের হৃদয় থেকে চলে যাবে। তাহলে 9 বছরের মেয়ে, তার বিয়ে দেওয়া হবে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায় না,
তাহলে মহারাজ বললো আচ্ছা মন্ত্রী আমার মেয়ের তো বিয়ে দেবো, তা আমার মেয়ের মতো সমকক্ষ পাত্র চাই। বলে কেমন পাত্র চাই? হ্যাঁ, বাড়িতে যদি মেয়ে থাকতে যুবতী মেয়ে, আমরা তো ঘটককে বলি, এখন আর ঘটক লাগে না, এখন তো যে যার আমরা নিজেদের ঘটক গোসাই হ্যালো, হ্যালোতেই সব গেল গো মা। আগে সব ঘটক ছিল, এখন আর ঘটক লাগে না। একটা পাত্রের সঙ্গে পাত্রীর মিলন ঘটাতে গেলে একজন ঘটক ছিল, এখন ঘটক লাগে না গো। তার যাই হোক, আমার মেয়ের বিয়ে দেবো, তাহলে মনের মতো পাত্র চাই। বলে কেমন পাত্র চাই? বলে মানে গুণে জাতে কুলে রূপে যেন অতুলনীয় হয়। মানে গুণে জাতে রূপে সেই জন্য একবারে অতুলনীয় হয়। এই মনোমত মানে সর্বগুণ সম্পূর্ণ একটা পুত্রমার প্রয়োজন, পাত্র প্রয়োজন। তার সঙ্গে আমার কন্যা রাধারানীর বিবাহ দেব। তা মন্ত্রী বলল মহারাজ এক কাজ করুন, আপনার কন্যার মনোমত পাত্র আমি জোগাড় করবো, কিন্তু এই মন্ত্রিত্বের ভার কয়েকটা দিন আপনি অন্য কাউকে দিন, আমি পাত্রের সন্ধান নেবে নাই। তাই আমার মন্ত্রী কি করলো, নানা দেশান্তরে মন্ত্রী ঘুরিতে লাগিল। ঘুরিতে লাগিল, আরে নানা দেশান্তরে মন্ত্রী ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে মন্ত্রী ঘুরিতে লাগিল। ওই না মনের মতো পাত্র কোথাও খুঁজে না পাইল, মনের মতো পাত্র কোথাও খুঁজে না পাইল, ওই না মনের মতো পাত্র কোথাও খুঁজে না পাইল, মনের মতো পাত্র কোথাও খুঁজে না পাইল। নানা দেশান্তরে মন্ত্রী ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে মন্ত্রী খুঁজিতে লাগিল। মন্ত্রী করলো নানা দেশান্তরে মন্ত্রী ঘুরিতে পারিল, মনের মতো পাত্র মন্ত্রী কোথাও খুঁজে না পাইল। মন্ত্রী কি করলো, গ্রামগঞ্জ শহর খাল বিল নদী নালা ডুবা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে পেল, মনের মতো পাত্র কোথাও খুঁজে পেল না। যদি এবার মানে আছে কুলে আছে জাতি হয় না, যদি বা জাতি আছে রূপে হয় না, যে কোনো একটা গুণ তার মধ্যে নেই। কিন্তু মহারাজ তো বলেছে সর্বগুণ সম্পন্ন একটা পাত্র চাই। এই করে যেন ক্লান্ত ঘরের মতো কলেবর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ওই মন্ত্রী কি করলে একটা গাছের তলায় বসে বসে বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে ভোর দুপুর বেলায় মা হঠাৎ ওই পথ দিয়ে একজন ব্রাহ্মণ আসছিল, ওই পথ দিয়ে একজন ব্রাহ্মণ আসছিল। ব্রাহ্মণটা কি জানো, গর্গচার্যমণি গো, আমার জটিলার পুরোহিত গর্গচার্যমণি, তিনি হচ্ছে জটিলার পুরোহিত। তিনি যখন ওই পথ দিয়ে আসছিলেন, ওই বিশ্ববানু রাজার মন্ত্রীকে দেখতে পেয়েছে। এটা আমাদের বিশ্ববানু রাজার মন্ত্রী না? এবার মন্ত্রী বল, এই ভদ্রবের বেলা নির্জন নিবলি জায়গায় আপনি বসে আছেন, কি ব্যাপার? বলে দেখুন ঠাকুর মশাই, আমি এসেছিলাম একটা পাত্রের সন্ধানে। বলে কার জন্য? বলে আমাদের মহারাজের কন্যা, একটি মাত্র কন্যা রাধারানী, তার জন্য। বলে মনের মধ্যে পাত্র পেয়েছেন? বলে না, মনের মধ্যে পাত্র পাইনি, তাই আমি এই কাজতলায় বসে আছি। বলে শুনুন মন্ত্রী বল, আপনাকে আমি একটা মনের মধ্যে পাত্র সর্বগুণ সম্পন্ন পাত্রের সন্ধান দিচ্ছি, আপনি সেখানে চলে যান। বলে কোথায়? বলে আমার যজমান জটিলা, আমার যজমান জটিলা। যজমান, যে যজমান কাকে বলে না, ব্রাহ্মণকে যেতে আসতে যিনি দেয় সম্মান, তিনি হচ্ছে যজমান। আর পুরোহিত কাকে বলে? যজমানের অগ্রে, যিনি ভগবানের কাছে যজমানের উদ্দেশ্যে মঙ্গল কামনা করে ভগবানের কাছে, তিনি হচ্ছেন পুরোহিত। নিতাই গৌর হরি বল। পুরো মানে অগ্রে, আস্তে পুরো মানে অগ্রে, হিত মানে মঙ্গল, যিনি যজমানের অগ্রে, যজমানের আগে ভগবানের কাছে মঙ্গল কামনা করে যজমানের জন্য, তিনি হচ্ছেন পুরোহিত। আমার যজমান জটিলা, আমি তার পুরোহিত।
ওই জটিলার একখানা পুত্র আছে সর্বগুণ সম্পন্ন, যার নাম হচ্ছে আয়ান। বলে সর্বগুণ সম্পন্ন? বলে হ্যাঁ, সেখানে গেলে আপনি দেখতে পাবেন। এই বলে মন্ত্রী আনন্দ ইয়ার ধরে না, আনন্দ জানে ধরে না, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ জানে ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ইয়ার ধরে না। নিরানন্দ দূরে আজ গেল, হরি 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 বলো, আনন্দ জানে ধরে না, হরি 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 বল। আনন্দ জানে ধরে না, হরি 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 বল। আনন্দ জানে ধরে না, আনন্দ জানে ধরে না, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ জানে ধরে না, আনন্দ জানে ধরে না। মন্ত্রী মহাশয়ের আনন্দ ধরে না, একবারে ছুটতে 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 একবারে জটিলা ভবনে। জটিলা, ও জটিলা, বাড়িতে আছো নাকি? কে? আমি 12,000 মন্ত্রী। দরজা খুলে দিল মন্ত্রীবর, আপনি? আহা, আজ আমার কি পরম সৌভাগ্য, আজ আমার কি পরম সৌভাগ্য, আপনার মতো মহৎ ব্যক্তি আজকে আমার বাড়িতে। গঙ্গা পাপং সুশী তাপং দৈন কল্পতর হরে পাপ তাপ তথা শক্তি সত্য সাধু সমাগমী। আপনার মতো মহতের আশ্রয় পেয়ে আমি নিজেকে বড় ধন্য মনে করছি। বলুন মন্ত্রীবর, কে বা কারণ হেতু কেন এসছেন? তখন মন্ত্রীবর বলল, আমি শুনলাম আপনার নাকি একটা সর্বগুণ সম্পন্ন পুত্র আছে। বলে হ্যাঁ। বলে আপনার পুত্র কোথায়? বলে আমার পুত্র বাথানে গেছে। বাথান মানে কি গো মায়েরা? গরুর চরণের মাঠ। বলে ও আচ্ছা আচ্ছা। বলে আপনার একটা সর্বগুণ পুত্র সম্পূর্ণ পুত্র আছে? বলে হ্যাঁ, জাতে মানে কুলে রূপে একবারে দেখতে একেবারে কি বলবো, মানে উত্তর কুমারের মতো দেখতে একবারে। আয়ানকে এত সুন্দর দেখতে ছিল। আমি এইটা উপমা দিচ্ছি আর কি, মনে করবেন ডাবল উত্তম কুমার নয়। আয়ান আয়ানই, আর উত্তম কুমার উত্তম কুমারী। কেউ কাটার মতো গুণ নিতে পারবে না। যাই হোক মায়েরা, তাহলে বলে আপনার ছেলেকে বিয়ে দেবেন? বলে হ্যাঁ বিয়ে দেবো। বলে কন্যা কে? বলে আমাদের মহারাজের একটি মাত্র কন্যা রাধা। বলে তাই? বলে হ্যাঁ। বলছে আমার ছেলে তো বিয়ে দেবো, এখন ছেলের মা গো। বলে কি দেবে তোমাদের রাজা? কি পাওনা বলি দেবে? পণ দিতে হবে তো নাকি, নাহলে কি বিয়ে হবে গা? কি গো মা, আগেকার বাবা মায়ের মনে বা চিন্তা ভাবনা থাকতো বাড়িতে মেয়ে ছেলে হলে কি করে পারাবার করবো, কি করে বিয়ে দেবো। এখনকার কিন্তু আর চিন্তা ভাবনা বাবা মেয়েদের মা বাবার নেই। এখন যত চিন্তা ভাবনা আমার ওই কি গো মা, যত চিন্তা ছেলেগুলো যেখানে গান করতে যাই সেখানে বলে বাবা আমার একটা ছেলের জন্য মেয়ে দেখো। সব জায়গা কি গল্প। এখন বাড়িতে মেয়ে থাকলে চিন্তা হয় না বিয়ে হয়ে যাবে হঠাৎ করে। তোমাকে পণ দিয়ে টাকা পয়সা দিয়ে বিয়ে খরচ দিয়ে তোমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে। কিন্তু বাড়িতে যদি ছেলে থাকে তার বিয়ে দেওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায় বাবা। কি বাবা? তো যাই হোক আমায় না, আজকে জটিলা বলছে আমার ছেলের বিয়ে দেবো, পণ কি দেবে? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলে আমার ছেলে মেয়ে তো পণ কি দেবে? তখন মন্ত্রী ওই পণের কাগজটা
জটিলের হাতে তুলে দিলাম। আর দেখুন আমার মহারাজ তার মেয়ের বিয়েতে কি দেবে। জটিলা তো পনের কাগজ থেকে একবারে হতভম্ব হয়ে গেছে। মা কি লেখা যাতে বলে 400 হাতি দেব। ভানুরাজা লিখেছে আমার মেয়ের বিয়েতে পণ হিসাবে 400 হাতি দেব, 200 অশ্ব দেব। অশ্ব মানে ঘোড়া। কটা ঘোড়া দেবে? আসতে কটা ঘোড়া দেবে? 200টা। কটা হাতি দেবে? 400টা। 1800 রথ দেব। কটা রথ? একটা দুটো রথ নয়, 1800 রথ দেব। 200 সুকুমারী দাসী দেব। প্রত্যেকটা মেয়েকে একবার ঐশ্বর্যের মধ্যে দেখতে, একটা নয় দুটো নয় 200টা দেব এবং তাদেরকে সোনায় মুড়িয়ে দেব। এই দানের কাগজ শুনে জটিল একবারে ভিড় হয়ে গেছে। বলে আমি রাজি। মন্ত্রীবর বলে আমি রাজি। বলে রাজি? বলে হ্যাঁ, আমি আমার ছেলে বিয়েতে রাজি আছি। আমার জটিলা বলে রাজি তো বললাম, কিন্তু আমার আয়নের তো পুরুষত্ব নেই, ও তো নপুংস। কিন্তু এখন রাজি তো বলে ফেললাম, এখন বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা দিয়ে দিই। পাওনা গন্ডাগুলো এখন একবারে নিয়ে নি, পরে শালা মেয়ে ঘর করুক আর নাই পরে ঘর করুক আর নাই করুক, বুঝে সুঝিয়ে ভুলিয়ে ভুলিয়ে বিয়েটা দিতে পারলে পাওনা গন্ডাগুলো বোঝে নেবো। কিরম লোভ দেখেছ মা? লোভে পাপ আর পাপে মৃত্যু। আজকে লোভ হয়েছে বলে আমার ছেলে নপুংস মানে পুরুষত্ব নেই, আমার মানে ভাবছে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে দিয়ে দিই না, পরে মেয়ে ঘর করুক আর নাই করুক, পাওনা গন্ডাগুলো তো দিয়ে নেবো। মন্ত্রী বলে দেখুন সবই তো আপনার মুখে কথা শুনলাম, বিশ্বাস করলাম, শুধু একবার আপনার পুত্রকে দেখবো, একবার শুধু দেখে যাবো। তুমি দেখে গিয়ে বলতে পারো মহারাজকে কেমন দেখতে। বলে এই ব্যাপার। বলে এই কুটিলা, কুটিলা কি মা? বলে তোর দাদা বাথানে আছে, সেখান থেকে তোর দাদাকে ডেকে নিয়ে। কুটিলা আমার কি করলো জানো মা? জটিলের কথা শুনে বাথানা চলে গেছে, আর সেখানে আয়ন আমার গরু চালাচ্ছে, গরুতে ঘাস খাচ্ছে। দাদা এ দাদা, আয়ন বলছে কি রে? বলে তোর বিয়ে, তুই বাড়ি আয়। বলে আমার বিয়ে? বলে হ্যাঁ রে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। তুই হাতির পেটে যেন শ্বশুর বাড়ি যাবে দাদা, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আয়ন আমার গরুগুলোকে ফেলে রেখে ছোট্ট মানে আনন্দে বাড়িতে এলে গো। বাড়িতে এসে যখন উপস্থিত হলো, জটিলা বলছে দেখুন আমার এই আমার ছেলে। আহা ভীষণ দেখতে না? আয়ানকে দেখতে আগেই বলেছি খুব সুন্দর, খুব সুন্দর পুরুষ, সুঠাম পুরুষ, দেখতে বড় সুন্দর। এবং তীর একবারে পছন্দ হয়ে গেল, পছন্দ হয়ে গেল গো একবার। তাহলে বলে জটিলা বলে কি? বলে এসেছি যখন আমার কথাই শেষ কথা, তাহলে বিয়ের দিনটা তারিখটা পাকা করে যাই। আর বলতে বলতেই গটগোচার্যমণি জটিলার বাড়িতে এসছে। ঠাকুর মশাই আজকে সৌভাগ্য আমার, এই সময় আপনি আমার বাড়িতে উপস্থিত হয়েছেন। এক কাজ করুন, আপনি পাঁচিটা একটু খুলে দেখুন না যে কবে একটা ভালো বিয়ের দিন আছে।